আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সারা দেশে শুরু হয়েছে 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। 11টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে অংশ নিচ্ছেন 12,55,111 জন শিক্ষার্থী। ডেঙ্গু ও করোনার প্রেক্ষাপটে কেন্দ্রগুলোতে রয়েছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। সকালে ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানান, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পরীক্ষা সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং দ্রুত ফল প্রকাশ করা হবে। প্রশ্ন ফাঁসের হুমকি থাকলেও এসএসসির মতো এবারও কোনো সমস্যা হবে না বলে আশা করেন তিনি। বরিশাল মহানগরীর এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পরীক্ষার পরিবেশ নিয়ে কি বলছেন অভিভাবকরা, জানাবেন? যেমনটি বলছেন যে গোটা বরিশালে কিন্তু শান্তি শৃঙ্খলাভাবেই এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে আসলে তথ্যটি নিয়েছি, যে তথ্যটি পেলাম এখানে বরিশালে এবার বরিশাল শিক্ষা বোর্ডে কিন্তু অংশগ্রহণ করছে 61,025 জন শিক্ষার্থী। 144টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কোনো আসলে অপ্রীতিকর কিংবা কোনো দুঃসংবাদ নেই, অর্থাৎ শিক্ষার্থী কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে পরীক্ষা দিচ্ছে এবং বরিশালের প্রতিটি কেন্দ্রে আমরা দেখছি যে বাড়তি নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে নিয়োজিত আছে, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আসলে তারাও কাজ করছে। আর এখন পর্যন্ত যে তথ্যটি আমরা হাতে পেয়েছি, আমরা এখন আছি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে, ভিতরে আসলে পরীক্ষা চলছে। বরিশালে এবার শিক্ষার্থীরা যে পরিমাণ শিক্ষার্থী অংশ করছেন তার মধ্যে ছাত্র রয়েছে 28,794 জন এবং ছাত্রী রয়েছে 32,231 জন। এই হচ্ছে গোটা বরিশালের চিত্র। তবে এর মধ্যে এখন পর্যন্ত আমাদের শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন যে পরীক্ষা শেষ হওয়ার পরে সার্বিক চিত্র কিংবা সার্বিক বিষয়টি আমাদের আসলে মূলত জানাতে পারবেন। আর এখন পর্যন্ত যে তথ্যটি রয়েছে সেটা হচ্ছে 144টি কেন্দ্রে একযোগে যেহেতু পরীক্ষা চলছে, সুতরাং শান্তি শৃঙ্খলাভাবে পরীক্ষা চলছে এবং যারা শিক্ষার্থীদের সাথে যারা আসছেন অভিভাবকরা তারা বলছেন যে আসলে এবারের পরীক্ষায় মোটামুটি তাদের প্রস্তুতি ভালো রয়েছে। তবে আপনি জানবেন যেহেতু 5 আগস্টের পরে এই প্রথম এইচএসসি পরীক্ষা, সুতরাং কিছুটা হতাশা অনেক অভিভাবকের মাঝেই রয়েছে, যেহেতু বর্তমান সমাজ শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক দৈন্যদশা তাদের মধ্যে ছিল। অত সেক্ষেত্রে এবার পরীক্ষার পরে আসলে কতটুকু রেজাল্ট কিংবা পরীক্ষার স্বচ্ছতা এবং কোশ্চেন কিভাবে হয়েছে সেটি হয়তো পরীক্ষার পরে হয়তো বা জানা যাবে। সিনথিয়া, এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। সকালে বিষয়টি নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। সাইদ হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট 30 জনের সম্পৃক্ততা মিলেছে। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ। গত 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে বেরোবির শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। জুলাই আন্দোলন ঘিরে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা। 2 মার্চ মামলাটি দায়ের করা হয়। গত বছরের 16 জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যুর পর ছাত্র জনতার আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশ। দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ, তাই মাদক পাচার রোধে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মাদক থেকে নতুন সমাজকে মুক্ত রাখতে হবে, তাই মাদক নিয়ন্ত্রণে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে অপ্রতুল্য সীমিত জনবল নিয়ে প্রতিনিয়ত মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দিনাজপুরের ঘোড়াঘাটে আম বোঝাই বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইপাহিম ইসলাম নামে এক ট্রাক মেকানিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী শিমুল আহত হন। বৃহস্পতিবার মধ্যরাতে পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় ট্রাক চাপায় আসমা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। নিহত আসমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বেলা 11টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দও উপস্থিত আছেন। এতে আগামী জাতীয় নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা। চলতি বছর ইরি ও বোরো ধানের ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠছে চালের বাজার। নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা মোকামে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। এছাড়া দিনাজপুরের হিলিতেও বেড়েছে সব ধরনের চালের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় ইরি ও বোরো ধানের ভরা মৌসুম চলছে। তবে স্বস্তি নেই চালের বাজারে। পাইকারি বাজারে কেজিতে 3 থেকে 4 টাকা এবং খুচরা পর্যায়ে 5 থেকে 6 টাকা বেড়েছে স্বর্ণা, কাটারিভোগ, জিরাশাইল, সুবর্ণলতা ও ব্রি 58 জাতের চাল। মন প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে ধানের দামও। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে চালকল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। ধানগুলো সাতারাদের সুগে তারা স্টক করছে, স্টক করার কারণে এই চালের দামটা বৃদ্ধি। ঈদের পর ধানের দাম বাড়ছে, ঠিক আছে, সেই ধানের চাল তখন তৈরি করে নিত, সেই ধান তো স্টক করে রেখে দিতে। হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারের প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। চাউলের দাম তুলনামূলক বেশি, গরিব মানুষের বিপদই হয়েছে। এখন দিন যাচ্ছে বাড়তি আছে দামের চালের দাম। অভিযোগ অস্বীকার করে দাম বাড়ার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দুষছেন চালকল মালিকরা। বৃষ্টিজনিত কারণে বেশ কিছু ধানের কোয়ালিটি নষ্ট হয়েছে। এই কোয়ালিটি নষ্ট হবার কারণে ধানের মূল্য 15 দিনের ব্যবধানে, 1 মাসের ব্যবধানে 100 টাকা থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে ভরা মৌসুমে চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে উত্তরের আরেক জেলা দিনাজপুরে। মন প্রতি 300 থেকে 500 টাকা বেড়েছে ধানের দাম। হঠাৎ করে দাম বাড়ায় অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। 50 টাকার চাল 54 টাকা নিচ্ছে। এখন আমরা গরিব মানুষ কিভাবে খাবো এরকম করে? কেজিকে 3-4 টাকা করে বেশি, আমাদের খুব সমস্যা। সিন্ডিকেট করলে বাজার মনিটরিং এর মাধ্যমে জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি আমরা খোঁজ নেব, যদি বেড়ে থাকে আর যদি অবৈধ মজুদ থাকে আমরা সেখানে ব্যবস্থা নেব। প্রয়োজনে আমরা টাস্ক ফোর্সকে জেলা থেকে নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে চাল আমদানি বন্ধ করায় দাম বেড়েছে। তবে ধানের ভরা মৌসুমে তাদের এমন দাবি অযৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী সপ্তাহে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনায় বসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত থাকবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। আলোচনায় ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। তবে ইরান এখনও আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে ইরানে অন্তত 627 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ন্যাটোর প্রতিরক্ষা খাতে বার্ষিক ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দেশগুলোর নেতারা। বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে এ সিদ্ধান্ত নেন তারা। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 10 বছর দেশগুলো তাদের নিজেদের জিডিপির অন্তত 3.5% মূল প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করবে। অবকাঠামো খাত শক্তিশালীকরণে বাকি 1.5% বিনিয়োগ করা হবে। ইউরো আটলান্টিক অঞ্চলে রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকি মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুট। এদিকে নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ।
গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত ৮০ ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে দখলকৃত পশ্চিম তীরে নাবলুজ শহরে অভিযান চালিয়ে অন্তত ১৪ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছে। গাজায় সামরিক অভিযান চালুর পর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬,১৫৬ জনে। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। এই দীর্ঘ পথ চলায় সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পটাই একটু বেশি টাইগারদের। এর পেছনে সঠিক পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। সাদা পোশাকে রজত জয়ন্তীতে প্রাপ্তি অপ্রাপ্তি কথা জানবো নাজমুস সাকিবের কাছে। ২০০০ সালের ২৬ জুন আইসিসির ১০ম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। এরপর ঘড়ির কাঁটায় লাল বলের ক্রিকেটে ২৫ বছরে পা রাখে টাইগাররা। তবে এই সময়টা কি বাঘের মতো গর্জন দিতে পেরেছে বাংলাদেশ? পরিসংখ্যান বলছে এই লম্বা সময়ে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে ১৫২টি, যেখানে জয়ের সংখ্যা মাত্র ২৩টি। ড্র এসেছে ১৮ ম্যাচে, বিপরীতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ১১১ বার। অভিজ্ঞতায় ক্রিকেটের অনেক দল থেকে প্রবীণ হলেও পরিপক্কতায় এখনো কেন নবীন বাংলাদেশ? ২০০০ সালে যখন স্টেটাসটা পেল, সেটাই আমার মনে হয় যে আমরা ঠিক সে সময় প্রিপেয়ার্ড ছিলাম না। আমার মনে হয় আমরা টেস্ট ক্রিকেটটা পেয়েছি আমাদের জনপ্রিয়তার কারণে, নট দ্যাট যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল কিংবা আমরা প্রস্তুত ছিলাম। এই ২৫ বছরে যে জিনিসটা আমাদের করা উচিত ছিল যে প্রথম থেকেই আমাদেরকে অর্গানাইজ ওয়েতে একটা স্ট্রাকচার দাঁড় করানো উচিত ছিল, যেটা আমরা কোনো সময় করতে পারিনি। তবে এই ব্যর্থতার মাঝেই রয়েছে বাংলাদেশের অনেক প্রাপ্তির খবরও। ক্রিকেটের শক্তিশালী দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তানের বিপক্ষেও জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত সাফল্য পেতে হলে ঘরোয়া কাঠামো সুগঠন করার পরামর্শ বাংলাদেশের প্রথম টেস্ট দলে খেলা স্পিন অলরাউন্ডার মোহাম্মদ রফিকের। যে দৃষ্টিকে যদি আপনি খেলাধুলা না করেন বা আমাদের ডোমেস্টিকে যদি লং সময় না করেন, তাহলে কিন্তু আপনি প্লেয়ার পাবেন না। আপনি যত প্লেয়ারদের আপনার মাঠে ব্যস্ত থাকবেন, তত কিন্তু আপনি ডেভেলপ হবে। তা আমি মনে করি ওই জায়গাটা আমরা অনেক পিছনে আছি। সেই সাথে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথাও জানান সাবেক এই ক্রিকেটার। ১৫০ আপনার টেস্ট ম্যাচ খেলেছে, আপনি আবার ওই ধরনের চিন্তা করতে গেলে দেখা যায় যে ১৫০ উপরে কিন্তু আমাদের টেস্ট প্লেয়ার হয়ে গেছে, যে আমরা কত সহজভাবে নিয়েছি টেস্টটা। নাজমুস সাকিব, RTV, ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ ২:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।